বারুইপুর নিয়ে প্রতিটা মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রত্যেকটা মুহূর্তে যা যা ঘটছে সবার আগে নিউজ 18 বাংলা পৌঁছে যাচ্ছে এবং নজর রাখছে। আর এবার লাস্ট যে আপডেট আমরা পাচ্ছি, এনকাউন্টার হয়েছে বারুইপুরে আর তার তদন্তে সিআইডি। আচ্ছা, বারুইপুরে বাধ্য হয়েই কি এনকাউন্টার? প্রাণে বাঁচতেই কি বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ? এনকাউন্টার ছাড়া কি কোনো উপায় ছিল না? বারুইপুরে এনকাউন্টারের তদন্ত শুরু সিআইডির। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে এনকাউন্টার তদন্তে তাই দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশ নয়, নিরপেক্ষ তদন্তের জন্য সিআইডি কে দায়িত্ব। নজর রেখেছি এই মুহূর্তে আমরা এনকাউন্টারে সিআইডি তদন্ত করবে। কিন্তু এনকাউন্টারে সিআইডি তদন্ত কেন করবে? স্বাভাবিকভাবে এই প্রশ্ন আপনাদের মনে ঘোরাফেরা করছে। সিআইডি তদন্ত করবে কারণ নিরপেক্ষ তদন্ত দরকার। দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশ কেন তদন্ত করবে না? নিরপেক্ষ তদন্তের জন্য এজেন্সিতেই ভরসা রাখতে হচ্ছে। বারুইপুরে ধর্ষণ খুনের ঘটনা এবং এনকাউন্টার, বারুইপুরে এনকাউন্টারের তদন্তে সিআইডি। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশ নয়, তদন্ত করবে সিআইডি। বারুইপুরে কি কারণ, কেন সিআইডি তদন্তভার নিল? একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে যে বারুইপুরে বাধ্য হয়েই কি এনকাউন্টার? কেন পুলিশ গুলি চালালো? এনকাউন্টার ছাড়া আর কি অন্য কোনো রকম কোনো উপায় ছিল না? এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব, আরো বিস্তারিত জানবো, নিউজ রুমে নজর রাখবো। কমলিকা রয়েছে আমার সঙ্গে। কমলিকা, স্বাভাবিকভাবে এখন দর্শকদের মনে একটা প্রশ্নই ঘোরাফেরা করছে, কারণ আমরা দেখেছি যে এই এনকাউন্টার নিয়ে একেবারে আড়াআড়ি কোথাও গিয়ে সমাজ ভাগ হয়ে গেছে। কিন্তু কেন এনকাউন্টারের তদন্তে সিআইডি, কেন দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশ নয়? দেখো, সমাজ মাধ্যম এবং বিভিন্ন জায়গায় এই এনকাউন্টার নিয়ে একটা আলোড়ন পড়েছে এবং একটা আলোচনা চলছে। আমরা গতকাল থেকে যে বিষয়টার উপর দেখাচ্ছি এবং প্রত্যেককে এটা আমরা জানান দিচ্ছি। গতকালই আমাদের ম্যানেজিং এডিটর ধ্রুবজ্যোতি প্রামাণিক তিনিও এটা বুঝিয়েছেন দর্শকদের যে কোন সুপ্রিম কোর্টের একটি কেস হয়, সুপ্রিম কোর্টে 2014-তে একটি কেস হয়। সেই কেসটি পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস ভার্সেস মহারাষ্ট্রে এই কেসটি হয়, কারণ অনেকগুলো এনকাউন্টারের কেস আসে সেখানে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সিভিল লিবার্টিসরা তারা কোর্টে দ্বারস্থ হয়, সুপ্রিম কোর্টে তারা দ্বারস্থ হয়। এবং সেক্ষেত্রে এনকাউন্টার নিয়ে কোর্টের একটা ডিরেকশন থাকে, যেটা নিয়ে আমরা গতকাল থেকেই দেখিয়েছি যে অনেক সময় হয় যে বাধ্য হয়ে পুলিশকে আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়, এবং সেটা এনকাউন্টার। যদি সেই এনকাউন্টার হয়ে যায় তাহলে এই যে 2014-র যে কেসটি সুপ্রিম কোর্টের যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, সেখানে 16 দফা এসওপি দেওয়া আছে। অর্থাৎ যদি এইরকম এনকাউন্টার হয়ে যায় কোনো জায়গায়, তাহলে 16 দফা গাইডলাইন দেওয়া ছিল সুপ্রিম কোর্টে এবং আছে, এবং সেটাই স্ট্যান্ডার্ড প্রসিডিওর। সেই 16 দফার এখানে আমি একেবারেই আমাদের কাছে সেই যে অর্ডারটা, সেই অর্ডারটা আমাদের কাছে আছে এবং তাতে কি লেখা ছিল এটা দর্শকদের জন্য জানিয়ে দেওয়া ভালো। এই যে অর্ডারটা, এই অর্ডারটার মধ্যে স্পষ্টই লেখা ছিল যে we think it appropriate to issue the following requirements to be followed in the matter of investigating police encounter in the cases of death as the standard procedure for thorough, effective and independent investigation. অর্থাৎ 16 দফা যে গাইডলাইন দেওয়া ছিল, সেই গাইডলাইনের মধ্যে যদি আমরা 3 নম্বর পয়েন্ট দেখি, অর্থাৎ একটা গাইডলাইন তখনই দিয়ে দেওয়া হয়, সেটাই স্ট্যান্ডার্ড প্রসিডিওর। তার 3 নম্বর পয়েন্ট যদি আমরা দেখি, কি বলছে 3 নম্বর পয়েন্টে? 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন, অর্থাৎ একটা নিউট্রাল, যারা স্বাধীন ইনভেস্টিগেশন এজেন্সি, তাদের দিয়ে এই বিষয়টাকে এনকোয়ারি করতে হবে, তদন্ত করতে হবে। অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন into the incident encounter shall be conducted by the CID or police team of another police station under the supervision of a senior officer above the head of the police party engaged in the encounter. The team conducting inquiry investigation shall at minimum seek আরো অনেকগুলো পয়েন্ট আছে। অর্থাৎ একটি স্বতন্ত্র এবং আলাদা এজেন্সি, সেই এজেন্সি এই গোটা বিষয়টার উপর তদন্ত করবে। সিআইডির নাম উল্লেখ করা আছে, তদন্ত করবে এবং সেখানে যে অফিসার থাকবে, সেই অফিসার যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক অবশ্যই যারা এই করেছে তাদের থেকে, এখানেও লেখা আছে অ্যাটলিস্ট অ্যাট আ লেভেল
above the head of the police party engaged in the encounter. সুতরাং এই জিনিসটা ফলো রাজ্য সরকার যেটা করছে সেটা একেবারেই কিন্তু মনে হচ্ছে যে এই যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল, যে 16 দফার নির্দেশিকা দেওয়া হয়েছিল, তাকেই ফলো করা হচ্ছে। এবং আমরা সেটা বার করেছি, সেটাতে আমরা গতকালও এই জিনিসটা বলেছিলাম যে সুপ্রিম কোর্টের নির্দেশ কি রয়েছে, কোন জায়গায় এনকাউন্টার হয়ে যেতে পারে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি কি 16 দফা যে এসওপি আছে, কোন কোন কি কি জিনিস ফলো করতে হবে। বারুইপুরে এনকাউন্টার, আর এ বিষয় নিয়ে কি বলছেন মহারাষ্ট্রের প্রাক্তন এসিপি দয়া নায়েক। হ্যাঁ, আফতাব ছাপানের দয়া নায়েক নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। দয়া নায়ক, সবাই জানে যে দয়া নায়ক তিনি কে। তিনি যাকে নিয়ে আফতাব ছাপ্পন যে ফিল্ম তৈরি করা হয়েছিল, সেই যথেষ্ট নাম তার ছিল। তিনি মহারাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে তিনি রিটায়ার্ড করেন। সেই দয়া নায়কের সঙ্গে আমাদের কথা হয় এবং তিনি যেটা সরাসরি বলেন যে আত্মরক্ষা করার জন্য পুলিশ যা পদক্ষেপ নেওয়ার তা পদক্ষেপ নিতে পারে, সেটা তার মত। শুধু তাই নয়, তিনি এটাও বলেন যে পুলিশের দিকে কেউ যদি গান তোলে, অর্থাৎ কেউ যদি বন্দুক তোলে, তাহলে পুলিশ দাঁড়িয়ে সেই বন্দুক থেকে গুলি বেরোবে এবং সেই গুলি খাবে, সেটা তো সম্ভব নয়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি স্পষ্টই আমাদের সঙ্গে কথা বলেন এবং তিনি বলেন যে এই ঘটনাটা তিনি শুনেছেন, কালকে এই ঘটনাটা তিনি শুনেছেন। এই ঘটনা সম্পর্কে খুব বেশি তিনি জানেন না, কিন্তু তিনি বলছেন যে পুলিশকে সব জায়গায় জবাবদিহি করতে হয় এবং সেখান থেকে দাঁড়িয়েই পুলিশ যে পদক্ষেপ নেয় বা নিয়েছে এই ক্ষেত্রে আত্মরক্ষার্থে, সেই জায়গায় সেই বিষয়টা নিজে তো মরে যেতে পারে না, বা নিজের পুলিশের দিকে, প্রথমত পুলিশের দিকে যদি কেউ বন্দুক তোলে তাহলে সেটাই অনেক বড় অপরাধ। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে তিনি যা আমাকে বলেছেন, আমি বলতে চাই, পুলিশের দিকে বন্দুক তাক করলে পুলিশের আত্মরক্ষার অধিকার আছে। আমি তাই একদম প্রিন্ট আউট নিয়ে বলছি যে কোট আনকোট যে কথা উনি বলেছেন, পুলিশের দিকে বন্দুক তাক করলে পুলিশের আত্মরক্ষার অধিকার আছে। পুলিশ তো আর দাঁড়িয়ে থেকে গুলি খাবে না, এই কথাটা তিনি বলেছেন আমায়। প্রাণহানির আশঙ্কা তৈরি হলে আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপের অধিকার পুলিশের আছে। পুলিশ যা পদক্ষেপ করে সবই আইনি দাঁড়িপাল্লায় মেপে দেখা হয়, অর্থাৎ পুলিশ যা যা পদক্ষেপ নেয় সেটা আইনি দাঁড়িপাল্লায় মেপেই নেয়। আইন মেনে কাজ করতে বাধ্য পুলিশ। সশস্ত্র হামলাকারীর হাত থেকে বাঁচতে পুলিশ বাধ্য হয়ে বল প্রয়োগ যদি কেউ করে, আমার মতে সেটা ঠিক কাজ, এটা উনি বলেন। পুলিশ অফিসারদের দিকে গুলি চালানো গুরুতর অপরাধ, আত্মরক্ষার অধিকার আছে পুলিশ। এবং বলেনি এই দয়া নায়কই একসময় ছোটা রাজনের, এই মুম্বাই তো গ্যাংস্টারদের জায়গা ছিল, সেখানে গ্যাংস্টারদের মারপিট এটা একদম প্রতিদিনের বিষয় ছিল। সেখান থেকে দাঁড়িয়ে ছোটা রাজনের সেই গ্যাংয়ের যারা ছিলেন তাদেরকে গুলি চালান এই দয়া নায়ক, এবং সেটাও আত্মরক্ষার্থে। আর তাই তিনি আমাদেরকে স্পষ্টই এটা বললেন যে কারুর পুলিশ যেহেতু আইন, অবশ্যই আইনের সুরক্ষা পুলিশ দেয় এবং আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে সেটা পুলিশের দায়িত্ব, কিন্তু সেখানে যদি কেউ পুলিশের উপর বল প্রয়োগ করে বা পুলিশের দিকে বন্দুক তাক করে বা সেখান থেকে গুলি বেরোনোর জন্য তার পুলিশ অপেক্ষা করবে না। দয়া নায়কের নাম সবাই জানে এবং আফতাব ছাপ্পন যে ফিল্ম তৈরি হয়েছে সেই ফিল্ম তার সেই জীবনী নিয়েই হয়েছে। যদিও তিনি একেবারেই পছন্দ করেন না তাকে কেউ এনকাউন্টার স্পেশালিস্ট বলুক, কিন্তু সেই সময় মহারাষ্ট্রে যে তাণ্ডব চালাতো গ্যাংস্টাররা, দয়া নায়কের যে ভূমিকা সেখানে ছিল, সেই জায়গা থেকে অনেকটাই কিন্তু সেটা, তাই সেই যে দাপট সেটার কন্ট্রোলে এসেছিল। আর বারুইপুরে
অশান্তি, গণপিটুনি, সে ঘটনায় একের পর এক গ্রেফতারি চলছে এবং সেই গ্রেফতারির সংখ্যা আরো বাড়ছে, বাড়তে 32 জন ইতিমধ্যে পুলিশের জালে। হ্যাঁ, বারুইপুরে অশান্তি, গণপিটুনিতে 32 জন পুলিশের জালে। গণধর্ষণ খুনের অভিযোগে রবিবার তুলকালাম পরিস্থিতি তৈরি হয় এবং অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে প্রাণ যায় ইন্দ্রজিৎ মণ্ডলের। সিআরপিএফ এর উপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর, রেল লাইন তছনছ করার অভিযোগ। অশান্তি, গণপিটুনিতে আগেই 20 জনকে গ্রেফতার করা হয় আর রাত ভোর তল্লাশিতে 12 জন গ্রেফতার। অশান্তি, গণপিটুনিতে গ্রেফতার বেড়ে 32। এই অশান্তির ঘটনা এবং সেই অশান্তির ঘটনায় ইতিমধ্যেই 32 জনকে গ্রেফতার করা হয়েছে। আগেই 20 জনকে গ্রেফতার করা হয়েছিল, রাতভর তল্লাশি চলে, 12 জনকে গ্রেফতার করা হয়েছে, চিহ্নিত প্রায় 200 জন। আর আগেই কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন গুন্ডাদের ভুগতে হবে। আমাদের অনেকগুলো পুলিশকে ইনজোর করেছিল এরা অত্যন্ত খারাপ কাজ করেছে, এই গুন্ডাদের ভুগতে হবে, প্রত্যেককে অ্যারেস্ট করব। এখানে আরএন টেগোরে একজন ছিলেন লেডি, আরেকজন ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছেন, ইনি অ্যাডমিশন আছেন, এনার ভালো চোট আছে, ওটি হবে কালকে। আমি আমার কনস্টেবল ভাইকে বলে এলাম, সরকার আছে সাথে। মহিলা কনস্টেবল ভর্তি আরএন টেগোরে, উনি এখন ঠিক আছে, উনার রিপোর্ট নিলাম আমি, ঠিক আছেন। উনার কালকে ওটি হবে, ওনার সিরিয়াস আছে, ওনারও সিরিয়াস ছিল কিন্তু ইজ নাও আউট অফ ডেঞ্জার। ইনার কালকে ওটি হবে বলে এলাম। পুরো ডিপার্টমেন্ট সাথে আছে, সব গুন্ডাকে ধরা হবে। ওখানে যারা নেতাগিরি মাতব্বরি করেছে হবে, প্রত্যেক কাউকে ছাড়া হবে। আর রবিবার বারুইপুরে এই গণধর্ষণের ঘটনা এবং এই অভিযোগ আমরা একের পর এক আপডেট দেখছি। সূর্যপুর ফাঁড়ি, সেখানে রীতিমতো তাণ্ডব চলে। আর সেই সূর্যপুর ফাঁড়ির দিকে যদি আমরা তাকাই তাহলে আশেপাশে এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্ষত চিহ্ন। হ্যাঁ, এখনো ছড়িয়ে ছিটিয়ে ক্ষত চিহ্ন। সূর্যপুর ফাঁড়িতে রীতিমতো তাণ্ডব চলে রবিবার বারুইপুরে এই নাবালিকা গণধর্ষণ খুনের ঘটনায়। রবিবার ঘটনার পরেই যখন শান্তিপূর্ণভাবে তারা রাস্তা অবরোধ করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে, ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই তাণ্ডবের ছবি। আমরা এখন রয়েছি সূর্যপুর যে ক্যাম্প, সেই ক্যাম্পের ছবি দেখলেই বোঝা যাবে ইট ছুঁড়ে মারা হয়েছে, যত্রতত্র কাঁচ ছড়িয়ে রয়েছে। ক্যাম্পের ভিতরের ছবি যদি আমরা দেখি তাহলে বোঝাই যাবে যে ক্যাম্পের মধ্যে কি তাণ্ডব তারা চালিয়েছেন। কাঁচ এবং তাণ্ডবের যে চিত্র তা কিন্তু স্পষ্ট। পুলিশের পক্ষ থেকে কিছুটা হলেও কিন্তু সেই পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া হলেও বোঝা যাচ্ছে যে এর মধ্যে কি তাণ্ডব চলেছিল। আর এখানেই এক কনস্টেবলকে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। দরজার অবস্থা দেখলে বোঝা যাবে যে এই যে দরজা, সেই দরজার ভেঙে দেওয়া হয়েছিল, যে প্লাই লাগানো ছিল এবং তালা, সেই তালা ভেঙে তারা ভিতরে প্রবেশ করে এবং সমস্ত কাঁচ, বাইরে থেকে যে ইট মারা হয়েছিল সেই ইট মেরে সমস্ত কাঁচ ভেঙে দেওয়া হয়। কিছুটা হলেও পুলিশ কর্মীরা এখন রয়েছেন। বড় বড় কাঠের যে টুকরো এখনো পর্যন্ত পড়ে রয়েছে, কাঠ এবং বাঁশ নিয়ে যে হামলা চালানো হয়েছিল সেই বাঁশ পর্যন্ত এখানে এখনো পর্যন্ত বর্তমান। আয়না পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। বড় বড় বাঁশ, মানে হামলা পরিকল্পিত সেটা কিন্তু স্পষ্ট, কারণ এই রকম বাঁশ নিয়ে কেউ রাস্তায় বেরোয় না। পরিকল্পিতভাবেই হামলা করা হয়েছে ক্যাম্প এবং রাস্তায় যে তাণ্ডব চালানো হয়েছে তা কিন্তু এই ছবি থেকে স্পষ্ট। সূর্যপুর ক্যাম্পের যারা পুলিশ কর্মী ছিলেন তাদেরকে মারধর করা হয়। একজন গুরুতর জখম, তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে এবং সেই তাণ্ডবের চিত্র আজও কিন্তু স্পষ্ট। ক্যামেরায় মনোজের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন আর ঠিক 48 ঘন্টার মধ্যেই তৎপরতা। হ্যাঁ, ঠিক কি ছবি দেখা গেল সূর্যপুরে তৈরি হচ্ছে আউটপোস্ট তৈরির পরিকল্পনাও নিয়ে নেওয়া হলো এবং বারুইপুরের পুলিশ সুপার তিনি পৌঁছে গেলেন ঘটনাস্থল পরিদর্শন করার জন্য। ঘটনাস্থল পরিদর্শন করলেন বারুইপুরের পুলিশ সুপার। সূর্যপুরে পুলিশ আউটপোস্ট আর তার জন্য জায়গা পরিদর্শন। বারুইপুরে নাবালিকা গণধর্ষণ খুনের অভিযোগ, নজরদারি বাড়াতে আউটপোস্ট তৈরির ঘোষণা। গত মঙ্গলবার বারুইপুরে গিয়ে আউটপোস্ট তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন। আমরা আউটপোস্টও ডিজিপি এইচএস কে বলেছি করতে হবে, প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে খনি চালু করতে হবে এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। ভিকটিম ফ্যামিলি যেমন কনফিডেন্স রেখেছেন সরকার পুলিশের উপরে, আপনারাও রাখতে পারেন। আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি ছিল। 72 ঘন্টার মধ্যে ডিজিপির কাছ থেকে একদিকে যেমন রিপোর্ট তলব করেছিলেন মুখ্যমন্ত্রী, অন্যদিকে বলা হয়েছিল যে নাবালিকার পরিবারের তরফ থেকে একটি আউটপোস্টের জন্য আবেদন করা হয়েছিল এবং সেই বিষয়ে এবারে তৎপর বারুইপুর পুলিশের যিনি সুপার রয়েছেন তিনি ঠিক সূর্যপুর ঘাটের কাছে যে বাড়ি সেই বাড়িতে এসেছেন এবং বাড়ির মালিকের সঙ্গে বৈঠক করছেন এবং বেশ কয়েকটি জায়গা পুলিশের তরফ থেকে চিহ্নিত করা হচ্ছে। অর্থাৎ এই যে আউটপোস্ট, এই এলাকাগুলোতে যেখানে অপরাধমূলক কার্যকলাপ ঘটে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের আউটপোস্ট অত্যন্ত জরুরি, এমনটাই কিন্তু স্থানীয়দের একটা দাবি ছিল এবং সেই বিষয়কে সামনে রেখেই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে যত দ্রুত সম্ভব এই পুলিশের আউটপোস্ট তৈরি করা হবে এবং এসপি নিজে রয়েছেন, বেশ কয়েকটি জায়গা তিনি ঘুরে দেখছেন। এরকমই সূর্যপুর ঘাটের কাছে একটি বাড়ি রয়েছে, সেই বাড়িতেও যারা মালিক তাদের সঙ্গে কথা বলছেন, অর্থাৎ যাতে পরবর্তীতে এরকম ধরনের কোনো রকম ঘটনা না ঘটে আর অপরাধমূলক ঘটনা কমানোর জন্যই এখানে যে আউটপোস্টের দাবি ছিল সেই আউটপোস্ট কোথায় হবে এবং কোন জায়গা সে আউটপোস্ট হিসেবে নির্বাচিত করা হবে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে তৎপর ভূমিকা পালন করা হচ্ছে। ক্যামেরা রাজীবের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা। আর এবার একটা ছবি আপনাদের দেখাই, ছবিটা দেখুন। শান্তনু মণ্ডল ইনি হচ্ছেন বিজেপির মণ্ডল সভাপতি আর তার সঙ্গে কে রয়েছে? প্রভাস মণ্ডল, বারুইপুর কাণ্ডে অভিযুক্ত যে এনকাউন্টারে মৃত। কিন্তু এই শান্তনু মণ্ডল তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। হ্যাঁ, আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে এই বিজেপি মণ্ডল সভাপতি শান্তনু। কি অভিযোগে, কেন? ধর্ষককে তিনি ছাড়াতে গেছেন, কিন্তু না, ধর্ষককে ছাড়াননি, ধরিয়ে দেন শান্তনু মণ্ডল এবং তার বাড়িতেই ভাঙচুর হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো। প্রতিবাদ করলে স্থানীয়দের মারধরের অভিযোগ। শান্তনু মণ্ডলই যিনি প্রভাসকে পুলিশের হাতে তুলে দেন। ভেঙে একদম করেছে আর ওই টাকা পয়সা কাগজপত্র সব পুড়িয়ে ধুলোসাৎ করে দিয়েছে। বাড়ির লোক মেয়ের বাড়ি গেছে, ভয়টা আর নেই, ভয় ছিল কয়েকটা দিন আগে। ঘটনাটা ঘটেছে ওটা তো রবিবার দিন ঘটেছে। ক্লাবের কাছে শুনতে পাচ্ছি ঘর ধরে আগুন দিয়েছে, আগুন চলছে, ওপারে কেউ যায় না। নেওয়ার চেষ্টা করেছিলাম, করেও দিয়েছি। আরও যারা ছিল আমার আগে যারা ছিল তারাও কিছু করেছে। তবে যতটুকু শোনা, যতটুকু বোঝা যাচ্ছে, মানে লোক বলছে যে বাইরে থেকে লোক এসেছিল, বিভিন্ন এলাকা থেকে লোক এসেছিল। তারা একদম এটা খুব শান্তপ্রিয় এলাকা। এই শান্তপ্রিয় এলাকার জীবনে কোনোদিন কখনো এসব জিনিস ঘটেনি। মারাত্মক ভয়। আমার তো যা বাড়িতে আমার বৌমারা ছেলেপুলে তারা যা কান্নাকাটি করছে, ছোটাছুটি করেছে, আমি শুধু ওদের সান্ত্বনা দিচ্ছি, আমি চুপ করে দাঁড়া ওখানে, আমি আসছি, দেখে আছি কোথায় কী হচ্ছে। তারপর তো আমরা আছি। র্যাপ ছিল, এখন তো নেই, এখন একটু মোটামুটি শান্তপ্রিয় হয়ে আছে। বহিরাগতদের তাণ্ডবের হাত থেকে রক্ষা পায়নি মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডলের বাড়ি। আমরা তার বাড়িতে রয়েছি। বাড়িতে যেমন তার আসবাবপত্র, ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ করে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। শুধু ভাঙচুর নয়, যা বাড়িতে ছিল সেগুলোতে এক জায়গা করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে ঘরের মধ্যে সমস্ত আসবাবপত্র তছনছ এবং ঘরের মধ্যে যেসব জিনিস ছিল, পরিবারের একাধিক নথিপত্র, ভোটার কার্ড, দলিল থেকে শুরু করে সমস্ত আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর করার পরে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং আগুন লাগানোর পর স্থানীয় মানুষজন
তারা এসে কিছুটা হলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। বাড়িঘরদোর এখন সম্পূর্ণরূপে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারপর থেকেই দেখা গিয়েছে এলাকা থেকে বেরিয়ে গেছে শান্তনুর বাবা মা, যারাই বাড়িতে ছিলেন প্রত্যেকে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছেন। এলাকায় আতঙ্কের পরিবেশ ছিল। এলাকায় যত দিন গিয়েছে পুলিশি পহরা বেড়েছে এবং সেই কারণে মানুষের কিছুটা হলেও আস্থা বেড়েছে। আর সেই কারণে মানুষজন তারা ধীরে ধীরে গ্রামে ফিরতে শুরু করেছেন। এলাকার মানুষজন তারা চাইছেন এলাকাতে শান্তি ফিরে আসুক, শান্তনুর পরিবার ফিরে আসুক। ক্যামেরায় মনোজের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, বারুইপুর। আর সন্তান হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন বারুইপুরে অভিযুক্ত সন্দেহে যাকে গণপিটুনি দেওয়া হয়েছিল সেই ইন্দ্রজিৎ, তার পরিবার। কারণ সন্তানকে হারিয়ে ফেলেছেন চিরতরে। গণপিটুনিতে মৃত ইন্দ্রজিতের মা বাবা রীতিমতো শোকস্তব্ধ। ছেলে বাড়িতেই ছিল, নির্দোষ। দোষীদের শাস্তির দাবি ইন্দ্রজিতের পরিবারের। হতভাগ্য বাবা মা ইন্দ্রজিৎকে হারিয়ে তারা কথা বলার মতো অবস্থায় নেই। মা রয়েছেন, সেদিন কি হয়েছিল আমরা তার কাছ থেকেই জানবো। সকালে কি হয়েছিল? কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। এসে বললে তোমার ছেলের একটু ডেকে দাও, দুটো কথা বলো। ওই ঘরে বসেছিল, ওর বাবা নিজে বলে এই আমার ছেলে, দেখো দুটো কথা বলো। তার বলছে বাবা আমি তো কিছু করিনি। বলে যেরকম মারবে লোকজন দেখে ভয় পাচ্ছে, আমি তো কিছু করিনি বাবা। বাবার কাছে বলছে, কাঁদছে। ওর বাবা বলে আমার ছেলে যদি অন্যায় করে তোমাদের হাতে তুলে দেবো, মেরেও না। আমার ছেলে অন্যায় করতে পারে না, আমরাও জানি। আমার ছেলের নাম হাবা গোবা বলে ডাকে। এত বোকা ছেলে, মনের কোনো সাহস নেই। আমার ছেলে নামে গাড়ি চালায়। এই আশপাশে সবাই জিজ্ঞেস করো, কাঁদতেছে সবাই। প্রথমে ওই ইন্দ্রজিতের মারলো, যে কিছু জানে না, বোকা ছেলে, যার মনে কোনো সাহস নেই। আপনাদের একমাত্র তো রোজগারে তো ইন্দ্রজিৎ। হ্যাঁ বাবা, ওইটা আনতো পয়সা করে আমরা খেতাম, দিত। ওই যে সবাই এলো, এসে ধরে নিয়ে গেল, তারপর আর কি বলে, স্টেশনের কাছে মারতে মারতে নিয়ে গেল হাটে। আর বাবার পিছনে পিছনে ছুটে গেছি, গিয়ে দেখি না লোক বলছে এবার শেষ করে দিয়েছি। তুমি বুক বেঁধে গেছি, আমার বাবা শেষ করে রাস্তায় ফেলে গেছে বাবা। ওই দৃশ্যটা বলতে পারছি রে। আমি যে হা করে বেড়াচ্ছি, এর হা কেউ না করে, 70 হলেও না করে। কোনো মায় অন্য কোল খালিও কেউ চাইবে কি? মুখ্যমন্ত্রী বলেছে যা জিনিসপত্র দেবো, দোকান বন্ধ রাখবে, তোমার খাটতে হবে না। চাল ডাল আলু তেল ময়লা কাপড় চোপড় সব দিয়েছে বাবা। এর বিচার পাবেন মুখ্যমন্ত্রী বলেছে। এটাতে আপনি আশাবাদী? কোনোভাবে মনে হচ্ছে এটা ষড়যন্ত্র করা হয়েছে? সন্দেহজনক হতে পারে, ষড়যন্ত্র হতে পারে। মানুষের কার মনে কি খবর আছে কি করে জানবো? এই দৃশ্য তো চোখে দেখার মতন না। আপনি কি চাইছেন? এই যারা করেছে তাদের যা কঠিন শাস্তি হোক। যেমন করবে তেমন সে সাজা পাবে, সোজা করবে। যে অন্যায় করবে সে সাজা পাবে।